আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আরেকটি ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে সরলরেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান। সরলরেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান। ধরো এইটা হচ্ছে আমার একটা সরলরেখা, এটাও আরেকটা সরলরেখা। এখন দুইটা বিন্দু একই পাশে থাকতে পারে, আবার দুইটা বিন্দু এই সরলরেখার সাপেক্ষে বিপরীত পাশেও তো থাকতে পারে। তো সেটাই আমাকে বলতে হবে যে সরলরেখা দ্বয় একই পাশে আছে নাকি সরলরেখা দ্বয় বিপরীত পাশে আছে। ওকে, তো প্রথমে আমি একটু লিখে দিই আমরা কিভাবে এটা বলবো, তারপর সেটার ব্যাখ্যাটা আমরা দেখছি। খেয়াল করো। খেয়াল করো কি বললাম, যে আমরা সরলরেখাটির সাপেক্ষে বিন্দুর অবস্থান, আমাদের প্রশ্নে একটি সরলরেখার সমীকরণ দেয়া থাকবে ও দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। যেমন এই যে একটা সরলরেখা দেওয়া থাকবে আর দুটা বিন্দু, বা এই যেভাবে দুটা বিন্দু দেওয়া থাকবে। আমাদেরকে সরলরেখাটির সাপেক্ষে বিন্দুদ্বয়ের অবস্থান ব্যাখ্যা করতে হবে যে বিন্দুদ্বয় একই পাশে নাকি বিপরীত পাশে অবস্থান করে। কিভাবে করব? প্রথমে সরলরেখার সমীকরণটিকে আমরা এই যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখব। অর্থাৎ আমি এক পাশে শূন্য রেখে সবাইকে এক পাশে নিয়ে চলে আসবো, মানে ধ্রুবক যদি বাই চান্স ওই পাশে থাকে সেটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, আর ডান পাশে 0 রাখবো। এই আকারে লিখবো। এরপরে আমরা এইভাবে লিখবো। এটার মানে হচ্ছে এই যে এই জিনিসটাকে আমরা এল ধরে নিব, এল ধরে নিব। এল, এল মানে হচ্ছে লাইন, লাইন মানে রেখা। তাহলে ax প্লাস by প্লাস c টাকে আমরা এল ধরে নিব। এরপরে আমরা এই এল এ নির্ণয় করব, এল বি নির্ণয় করব। এল এ মানে এই যে লাইন, এই লাইনটাতে আমি এ বিন্দুটা বসায় দিব। এ বিন্দুটা বসালে যে মান পাবো সেটাকে বলবো আমি এল এ। আর ওই লাইনে যদি আমি বি বিন্দুটা বসাই তাহলে যে মান পাবো সেটাকে বলবো এল বি। এখন যদি দেখি এল এ এল বি একই চিহ্ন বিশিষ্ট, এল এ এল বি একই চিহ্ন বিশিষ্ট, তাহলে আমি সিদ্ধান্ত নিব যে বিন্দুদ্বয় রেখাটির একই পাশে অবস্থিত। আর যদি দেখি যে না, এল এ ও এল বি বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে আমরা সিদ্ধান্ত দিব বিন্দুটি রেখাদ্বয়ের, বিন্দুদ্বয় রেখাদ্বয়ের রেখাটির বিপরীত পাশে অবস্থিত। ওকে, তাহলে দেখো, আমি যদি একটা প্রশ্নের অ্যান্সার করি, কি বলছি এখানে? বলছে এই যে a2,5 b-1,3 এই বিন্দুদ্বয় এই রেখার, তাহলে দেওয়া আছে কি লিখবা। তো এটাকে আমরা এল ধরে নিলাম, এইটুকুকে আমরা এল ধরে নিলাম। এবারে ফার্স্ট আমরা এল এ নির্ণয় করব। এল এ মানে এই লাইনে আমরা এ বিন্দুটা বসায় দিব। তাহলে এক্স এর মান 2 y এর মান 5 বসায় দাও। তাহলে এখানে 2y ছিল, তাহলে 3 ইনটু 2 মাইনাস 2 ইনটু 5 প্লাস 7 এটা। আর আমরা এল বি নির্ণয় করব। এল বি হচ্ছে এই লাইনে আমরা কি বি বিন্দুটা বসাবো। তাহলে 3 ইনটু মাইনাস 1 মাইনাস 2 ইনটু 3 প্লাস 7, ক্যালকুলেশন করো। তাহলে দেখো, একটার মান আসছে 3 আর একটার মান আসছে -2। এখানে কি এল এ প্লাস চিহ্ন বিশিষ্ট, এল বি কি মাইনাস চিহ্ন বিশিষ্ট না? তাহলে এল এ এল বি কি হচ্ছে এখানে বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে ওকে, আশা করছি সবাই বুঝছো যে কি বললাম। আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে ভাইয়া এখানে এল এ প্লাস চিহ্ন, এল বি মাইনাস চিহ্ন, যেহেতু এল এ এল বি বিপরীত চিহ্ন বিশিষ্ট, ভাই আপনিই বলেছেন একই চিহ্ন বিশিষ্ট হলে একই পাশে, বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে বিপরীত পাশে। তাহলে এ বি বিন্দুটা কি হবে? এই রেখার সাপেক্ষে বিপরীত পাশে অবস্থিত হবে। ওকে, বিপরীত পাশে অবস্থিত। এখন ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কেন ভাইয়া, কেন আপনি যে লিখে দিলেন এটা, কেন লিখলেন এটা যে এল এ এল বি একই চিহ্ন বিশিষ্ট হলে বিন্দুদ্বয় রেখাটির একই পাশে, আবার বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে বিপরীত পাশে, কেন এটা? এর কারণ কি? সেই কারণটা একটু আমাদেরকে বলেন। তাহলে এবারে আমি সেই কারণটা তোমাদেরকে বলবো। তবে হ্যাঁ, এই কারণ তোমার জানার দরকার নাই, কারণ তোমার জানার দরকার নেই, জানলে ভালো। মানে চাপ নিয়ে জানার দরকার নাই, জানার দরকার আছে কিন্তু চাপ নিয়ে জানার দরকার নাই। কাজে তুমি যদি মনে করো যে ভাইয়া আমি, মানে আমি এত বেশি জানতে চাই না, আমি শুধু পরীক্ষায় ভালো করতে চাই, তাহলে স্কিপ ইট, এটা স্কিপ করে যাও। আর যদি মনে করো না আমি রহস্য জানবো, তাহলে তুমি ভিডিওটা দেখো। কিন্তু চাপ নিয়ে যে বুঝতে পারছো না, হাই 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 ভাই আমি তো বুঝতে পারলাম না, এখন আমার কি হবে, এরকম না। এখন আমি যেটা বুঝাবো এটা না বুঝলে কোনো সমস্যা নাই, এটা পরীক্ষায় আসবে না। জাস্ট আমি তোমাদেরকে জানানোর জন্য দেখাচ্ছি। ওকে, কেন এল এ এল বি একই চিহ্ন বিশিষ্ট হলে বিন্দুদ্বয় রেখাটির একই পাশে অবস্থিত, কেন এল এ এল বি এরা বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে বিন্দুদ্বয় রেখাটির বিপরীত পাশে অবস্থিত, আমি সেটা এবার বলবো। ওকে, তাহলে খেয়াল করো, আমি যদি এটার কারণটা বলতে যাই,
খেয়াল করো, এখানে আমি দেখতে পাচ্ছি এ বি বিপরীত পাশে, আর এখানে দেখতে পাচ্ছি এ বি কি একই পাশে। এখন যদি ভাইয়া এ বি বিপরীত পাশে অবস্থিত হয়, তাহলে এই যে এ বি এর সংযোগ রেখা এই আগের এই রেখাটাকে কি অন্তর্বিভক্ত করছে না? এ বি এর সংযোগ রেখা আগের এই রেখাটাকে কি অন্তর্বিভক্ত করছে? আমি ধরে নিচ্ছি M1:M2 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে, করুক। আর যদি এরা একই পাশে অবস্থিত হয়, তাহলে এটা কি বহির্বিভক্ত করছে না বলতো? এই যে দেখো তো, বহির্বিভক্ত করছে না? এই আগের রেখাটাকে বর্ধিত করে দিলে তারপরে এই বিন্দু কি বিভক্ত করছে। তাহলে এটাকে যদি আমি M1 M2 ধরি, তাহলে এটা M1, আর এইটা কি বলো, এইটা হবে আমার M2। ওকে, ঠিক আছে, আশা করছি বুঝছো। তাহলে এখানে M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, এই সি বিন্দুটা সেই অন্তর্বিভক্তকারী বিন্দু। তাহলে M1, তাহলে যখন বিপরীত পাশে অবস্থিত তখন অন্তর্বিভক্ত, যখন একই পাশে অবস্থিত তখন বহির্বিভক্ত। এই বিন্দুর নাম আমি সি দিলাম, এই বিন্দুর নাম আমি সি দিলাম। আর এই রেখার সমীকরণ মনে করো প্রশ্নে দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। আবার এই রেখার সমীকরণ প্রশ্নে দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এখন এই এ বিন্দু বি বিন্দুর স্থানাঙ্কগুলো আমি মনে মনে ধরে নিই, যে এই বিন্দুর স্থানাঙ্ক মনে করো x1 y1, এই বি বিন্দুর স্থানাঙ্ক মনে করো x2 y2। এ বিন্দুর স্থানাঙ্ক মনে করো x1 y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক মনে করো x2 y2। ওকে, এখন এই সি এর স্থানাঙ্ক আমি বের করব, সি এর স্থানাঙ্ক আমি বের করব দুই ক্ষেত্রেই। যেহেতু এই ক্ষেত্রে অন্তর্বিভক্ত, ভাইয়া আপনি বলেছিলেন অন্তর্বিভক্ত হলে অনুপাদ্যের যোগফল লিখবো নিচে, অনুপাদ্যের যোগফল লিখবো উপরে, কিন্তু উপরে ভাইয়া একটু ফাঁকা ফাঁকা করে লিখবো। কোটির ক্ষেত্রেও সেম, M1 প্লাস M2, উপরেও লিখবো M1 প্লাস M2, কিন্তু উপরে একটু ফাঁকা ফাঁকা করে লিখবো। লিখে ফেলেছি ভাইয়া। এবার ভাইয়া আপনি বলেছিলেন যখন তোমরা M1 লিখবা তখন এই পাশ থেকে x2 লিখবা, আর যখন M2 লিখবা তখন ওই পাশ থেকে x1 লিখবা। লিখে ফেললাম। যখন M1 তখন এই পাশের y2, যখন M2 তখন ওই পাশের কি y1 লিখে ফেললাম। ওকে, আর ভাইয়া আপনি আরো বলেছিলেন, আপনার হয়তো মনে নাই কিন্তু আমাদের মনে আছে, আপনি বলেছিলেন যখন বহির্বিভক্ত হবে তখন তোমরা অনুপাদ্যের বিয়োগফল লিখবা নিচে, উপরেও লিখবা, তবে উপরে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। কোটির জন্য সেম M1 মাইনাস M2, উপরেও লিখবা কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। এরপরে যখন M1 লিখবা তখন লিখবা x2, যখন M2 লিখবা তখন লিখবা x1, আবার এখানে লিখবা y2, এখানে লিখবা y1। আমরা তো লিখে ফেলেছি। ওকে, এখন ভাইয়া এই সি বিন্দুটা, এই সি বিন্দুটা কি এই রেখার উপর অবস্থিত না? এই সি বিন্দুটা কি এই রেখার উপর অবস্থিত না? তাহলে সি বিন্দুটা দেখি রেখাটা সিদ্ধ হবে না? এই ক্ষেত্রেও সেম, এই সি বিন্দু, এটাই তো সি বিন্দু, সি বিন্দু, এই সি বিন্দু কি রেখার উপর অবস্থিত? তাহলে সি বিন্দু দ্বারা রেখাটা কি হবে? সিদ্ধ হবে। তাহলে দুটার জন্য আমি কমনলি মাঝে লিখি, তাহলে সি বিন্দুটা দ্বারা কি হবে? রেখাটা সিদ্ধ হবে। তাহলে এই বিন্দু দ্বারা রেখাটা যদি সিদ্ধ করতে চাও তাহলে কি হবে বলো? a ইনটু m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস b ইনটু y, y মানে কি এই যে কোটি কি m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস c ইকুয়াল টু 0। এটার ক্যালকুলেশন আমরা এর আগে একবার করেছিলাম, মনে আছে কিনা? ওই টাইপটা যেখানে আমরা দেখেছিলাম একটা রেখা, একটা রেখা দুইটা বিন্দুর সংযোগ রেখাকে কি অনুপাতে বিভক্ত করে, সেইখানে আমরা দেখেছিলাম। তো এখন ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন আমি খুব দ্রুত বলবো, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে ঠান্ডা মাথায় ভাববা। এই এই জিনিসটা দ্বারা আমি বাম পাশ ডান পাশে গুণ করি, গুণ করলে এখানে কেটে যাবে, এখানে কেটে যাবে, এখানে গুণ হবে। তাহলে কি হবে? তাহলে সবাইকে সবার সাথে গুণ করে দাও। ঠিক একইভাবে আমি এই ক্যালকুলেশনটা ওখানেও করি, তারপরে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ওকে, জাস্ট দেখো। খেয়াল করো ভাই, ক্যালকুলেশনটা তুমি বিশ্বাস করে নাও, ভালো করে ঠান্ডা মাথায় দেখো, না বুঝলে বুঝে যাবা। আমি কি পাচ্ছি লাস্ট লাইনটা? আমি দেখতে পাচ্ছি যে ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই ax2 প্লাস by2 প্লাস c। এটার মান ভাইয়া এসেছে নেগেটিভ। দেখেন ভাই m1 বাই m2, তার সামনে কি চিহ্ন? মাইনাস। আর এখানে কি এসেছে? m1 বাই m2 মানে কি পজিটিভ। আচ্ছা ভাইয়া, এই যে এই জিনিসটা কি ভাইয়া বলেন তো? ax1 প্লাস by1 প্লাস c, এটা কি ওই x1 y1 বিন্দুটা এই লাইনে বসালে প্রাপ্ত মান না? এই লাইনে বসালে প্রাপ্ত মান। আর এটা কি বি বিন্দুটা বসালে প্রাপ্ত মান, এই যে বি বিন্দুটা বসালে প্রাপ্ত মান। তাহলে ভাইয়া আমি একটু ঠান্ডা মাথায় আরো সহজ করে লেখা বোঝার জন্য এইভাবে লিখিস ভাইয়া। দেখেন যে ভাইয়া এটা হচ্ছে এল এ ডিভাইডেড বাই এল বি, এটার মান এসেছে ভাইয়া নেগেটিভ।
আমি এগুলো সব বাদ দিলাম। এল এ মানে কি, এই প্রথম এই লাইনটাতে এ বিন্দুটা বসালে প্রাপ্ত মান, এটা কি বি বিন্দুটা লাইনে বসালে প্রাপ্ত মান, সেটার মান এসছে কি ভাইয়া নেগেটিভ। আর এখানে ভাইয়া এল এ বাই এল বি এটার মান এসছে ভাইয়া পজিটিভ। এখন ভাই আমি এভাবে বলতে পারি যে এটা নেগেটিভ হলে বিন্দুদ্বয় বিপরীত পাশে, এটা পজিটিভ হলে বিন্দুদ্বয় একই পাশে। এখন ভাইয়া এটা কখন নেগেটিভ হবে? এটা নেগেটিভ হবে তখনই যখন এই যে এল এ আর এল বি বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এটা পজিটিভ এটা নেগেটিভ, বা এটা নেগেটিভ এটা পজিটিভ, যেই হোক কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, তবেই তো সর্বসাকল্যে উত্তরটা নেগেটিভ আসবে। তাহলে ভাইয়া এল এ এল বি এরা কি হতে হবে? বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট। কিন্তু ভাই ওখানে এখানে তো পজিটিভ হতে হবে, তাহলে এল এ এল বি দুটাকেই পজিটিভ হতে হবে, বা দুটাকেই কি হতে হবে? নেগেটিভ হতে হবে। তার মানে এল এ এল বি কে একই চিহ্ন বিশিষ্ট হতে হবে। একই চিহ্ন বিশিষ্ট হলে তবে এটা সঠিক যে এ বি বিন্দু দেখো একই পাশে অবস্থিত। তাহলে আশা করছি আমি বুঝাইতে পেরেছি বিষয়টা, যে এল এ এল বি বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে এটার মান নেগেটিভ, আর এটার মান নেগেটিভ মানে এই যে দেখো এ বি বিন্দু কি বিপরীত পাশে, আর এটার মান পজিটিভ, মানে একই চিহ্ন বিশিষ্ট হলে পজিটিভ হবে, তখন কি হবে? একই পাশে অবস্থিত হবে। ওকে, এখান থেকে আমরা ওই জিনিসটা লিখেছিলাম, যে এই যে তোমার এই তথ্যটা লিখেছিলাম আর কি, সেটা দিয়ে আমরা ম্যাথ করেছিলাম। আশা করছি বুঝছো। প্রমাণটা লাগবে না, তোমরা ম্যাথটা করার জন্য এতটুকু তথ্য মাথায় রাখতে পারলেই হয়ে যাবে। ওকে, তো সকালে ভালো থাকো। সালাম আলাইকুম।